আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। এটা আপনারা সবাই জানেন। আমি আসলে মামলা মোকদ্দমা নিয়ে বেশি একটা কথা বলতে চাই না। এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না। কিন্তু আমার ব্যাপারগুলো এত জটিল হইছে যে এটা নিয়ে কথা বলা দরকার আসলে। আপনারা সবাই জানেন যে অভিজিৎ রায় হত্যা মামলায় আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আমার যে আরেকটি মামলায় ৭ বছর সাজা আছে ঢাকার সাইবার কোর্টে, এই ব্যাপারটা হয়তো আপনারা কি অবগত নন। ২০২৩ সালের ৩০শে জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে একটি মামলায় তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারা। সাইবার কোর্টের জজ ছিল এম জুলফিকার হায়াত। উনি শেখ হাসিনা কটূক্তি অপরাধে আমাকে তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় ৭ বছর সাজা দিয়েছিল। ছাত্রলীগের নেতা বাদী ছিল এই মামলার। তো আমার ৭ বছর সাজাটা হওয়ার কারণে যেটা সমস্যা হয়েছে যে আমি ২০১৫ সালে অভিজিৎ হত্যার ২ দিন পরে আমি অ্যারেস্ট হই। আমি ২ দিন গুম থাকি। এরপর আমি একটানা ১০ বছর ৫ মাস কারাগারে ছিলাম। তো ২০২৩ সালে যে আমাকে ৭ বছর সাজা দেওয়া হয়, ওই ৭ বছর সাজাটা হাজতবাস পুরা ক্যাপচার করে ফেলে। মানে একই আমরা যে জেল খাটি এটাকে হাজতবাস বলা হয়, কারাবাস। তো একই হাজতবাস ২ মামলায় ধরা হয় না, এক মামলায় ধরা হয়। তা আমার তো প্রথমে ২০২১ সালে লাইফ স্টে হয়েছে অভিজিৎ রায় হত্যা মামলায়। আবার ২০২৩ সালে হয়েছে ৭ বছর সাজা ঢাকা সাইবার কোর্টে। ফলশ্রুতিতে ওই ৭ বছর সাজাটা জজ ধরাই দিছিল আমার হাজতবাসে আর কি। তো ১০.৫ বছর থেকে ৭.৫ বছর সাজা, ওইটাতে আবার ৬ মাস সাজা, ৫০,০০০ টাকা জরিমানা ছিল। ওই তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই অনাদায়ে ৬ মাস, মোট সাজা ছিল ৭.৫ বছর। তা আমার হাজতবাস ছিল ১০.৫ বছর, ১০ বছর ৫ মাস। ওখান থেকে ৭.৫ বছর হাজতবাস কর্তন করা হয় সরকারিভাবে। এইভাবে মামলাটা নিষ্পত্তি করে দেওয়া হয় ঢাকা সাইবার কোর্টে। ফলশ্রুতিতে আমি সরকারের কাছ থেকে হাজতবাস পাই মাত্র ৩ বছর। তা আমার যখন অভিজিৎ হত্যা মামলার সাজা প্রথম দেওয়া হয়েছিল ২০২১ সালে, আর সাইবার কোর্টের সাজা দেওয়া হয়েছিল ২০২৩ সালে। পরবর্তীতে আমি যখন অভিজিৎ হত্যা মামলায় জামিন পাই, তা আমাকে কয়েদি থেকে হাজিতে বানানো হচ্ছিল না। মানে আপনি যখন কোনো মামলায় সাজাপ্রাপ্ত হবেন তখন আপনি কয়েদি হবেন, কনভিক্টেড। ২০২১ সালে তো আমি কয়েদি হয়ে যাই। ২০২৩ সালে আবার ৭ বছর সাজা হয়। তা আমি যখন ২০২৫ সালে জামিন পাই অভিজিৎ রায় হত্যা মামলায়, তো আমাকে বলা হয়েছিল যে আপনার যে ৭ বছর সাজাটা এটা পরবর্তীতে খাটা হবে। আপনার এই যে ১০.৫ বছর কাস্টডি এটা অভিজিৎ হত্যা মামলা ধরাই দিছি আমরা। আপনি এখন আবার সাইবার কোর্টে মামলা জামিন করেন। তো অনেক জটিলতা ছিল। অনেক কষ্ট করে ওইটা আবার ধরাই দেওয়া হয়েছিল। সাইবার কোর্টের সাজাটা কর্তন করে দেওয়া হয়েছে। তো এখন আমি সরকারের কাছ থেকে হাজতবাস পাই মাত্র ৩ বছর। কারণ ১০.৫ বছর কাস্টডি, ১০ বছর ৫ মাস কাস্টডি, সাইবার কোর্টে সাজা নিয়েছে ৭.৫ বছর। তা আমি এখন সবচেয়ে ভীষণ টেনশন আছে যে হাইকোর্টে যদি অভিজিৎ রায় হত্যা মামলা খালাস না হয়, যদি আমাকে ৭ বছর সাজা দেয় হাইকোর্ট, যেহেতু নিম্ন আদালতে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, আর হাইকোর্ট যদি ৭ বছর সাজা দেয় অভিজিৎ রায় হত্যা মামলায়, তাহলে আমাকে আবার ৪ বছর জেল খাটতে হবে। আমাকে আবার কারাগারে যেতে হবে, ৪ বছর জেল খাটতে হবে। কারণ আমি সরকারের কাছ থেকে হাজতবাস পাই মাত্র ৩ বছর। যেহেতু আমার সাইবার কোর্টে সাজাটা ৭.৫ বছর সাজা, ১০ বছর ৫ মাস থেকে কর্তন হয়েছে, তার ৩ বছর বাকি আমি বেশি আর কি সরকারের কাছ থেকে পাই আর কি। তো এই জন্য আমি সবসময় মামলা মোকদ্দমার টেনশনে থাকি, হাইকোর্টে যেন খালাস হয়। তো আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, আপনারা জানেন। শারীরিকভাবে খুব দুর্বল, শরীর কলকবজাগুলো দুর্বল হয়ে গেছে। কিছুদিন আগে আমার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুর কারণে শরীর দুর্বল। তো কিছুদিন আগে আমি মাগরিব নামাজ পড়তে গিয়ে রাস্তা হুচুট খেয়ে পড়ে যাই। পায়ে খুবই ব্যথা হয়, আমি এই যে লাঠি দিয়ে এখন হাঁটতে হচ্ছে আমাকে। মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ব্যালেন্স রাখতে পারি না পায়ে আর কি, লাঠিতে দাঁড়িয়ে থাকতে হয়। আর আপনি গুগলে ফারাবি ৭ বছর লিখে সার্চ দিলে এই সাইবার কোর্টে সাজাটা নিউজটা পাবেন আর কি। তো এই সাজাটা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। ছাত্রলীগের নেতা বাদী, সেই হিসেবে তো মামলাটা প্রত্যাহার করা উচিত। এটা প্রত্যাহার হয়নি। ২টি বই বের হয়েছে, এটা আপনারা জানেন। ভারত রচনা সমগ্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এই ২টি বই আমি সবাইকে কেনার অনুরোধ করছি। আপনারা যারা আছেন আর কি, এই ২টি বই কিনবেন। ভারত রচনা সমগ্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আর যেহেতু শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছি, মামলা মোকদ্দমা সবসময় টেনশনে থাকি, তা আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন। ফেসিবাদের বিরুদ্ধে আপনারা আমাকে একা ছেড়ে যাবেন না। আর অভিজিতের হত্যা মামলায় আমার যাবজ্জীবন সাজা কেন হয়েছে এই জিনিসটা নিয়ে অনেক একটা কৌতূহল আছে। লেখালেখি করার কারণে কারো সাধারণত যাবজ্জীবন সাজা দেওয়া হয় না। তো এটা মূল যে সমস্যাটা, অভিজিতের হত্যা মামলা যখন শেষের দিকে, মানে যখন মামলা সাক্ষ্য গ্রহণ শেষ, আর্গুমেন্ট শুধু বাকি আছে, যুক্তিতর্ক, তখন একটা ধাপ থাকে, এটাকে বলে 342।
আত্মপক্ষ সমর্থন। আপনি জজের সামনে নিজের পক্ষে কিছু কথা বলতে পারবেন, লিখিত বলতে পারবেন, মৌখিক বলতে পারবেন। তো আমি লিখিত আকারে একটা জবানবন্দি দিই ৩৪২ ধারায়। তো সেখানে আমি এই জিনিসগুলো বলি যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি এথিস্ট রিপাবলিক স্টেটে পরিণত করতে চাচ্ছে, নাস্তিকতা রাষ্ট্র। অভিজিৎ রায় সহঘোষিত নাস্তিক ছিল, সে মুক্ত ওনার ব্লগে আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন এদেরকে নিয়ে ইউ অশ্লীল লেখালেখি করেছে। এটা আমি লিখিত একটা জবানবন্দি দিই ঢাকার জজ কোর্ট, মানে সন্ত্রাসদমন ট্রাইব্যুনাল আর কি। তো সেখানে আমি এটা স্বীকার করি যে হ্যাঁ, আমি অভিজিৎ রায়ের বিরুদ্ধে লেখালেখি করছি। চার্জশিটে যে স্ট্যাটাস গুলো দেওয়া হয়েছে অভিজিৎ রায় সংক্রান্ত, এই স্ট্যাটাস গুলো আমার, মানে আমি আমার দায় স্বীকার করি আর কি। কারণ আমি চিন্তা করছি আমি যদি এখন মামলা থেকে বাঁচার জন্য বলি যে আমি অভিজিৎ রায়কে চিনি না, অভিজিৎ রায় একজন ভালো মানুষ ছিল, কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু লেখে নাই, তাহলে কাল আখিরাতে আমি আল্লাহর সামনে মুখ দেওয়া কি হবে। আমি মূলত আখিরাতের কথা চিন্তা করে আল্লাহ রাসূলকে ভালোবেসে এই স্মরণ মনে এই থ্রি ফুটিটা দিয়েছিলাম। তো আমার থ্রি ফুটিটা আপনারা ফারিব রচনা সম্পর্কে বইতেও পাবেন, গুগল ড্রাইভও আছে, এটা সার্চ দিলেও পাবেন। তো এই পরবর্তীতে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের জজ মুজিবুর রহমান আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সেখানে সে বলে রায়ের কপিতে যে ফারাবী আমার সামনে তার দুঃস্বীকার করেছে এবং সে স্বীকার করেছে যে স্ট্যাটাস গুলি তা অভিজিৎ রায়কে নিয়ে যে 4টে স্ট্যাটাস মামলা চার্জশিটে দেওয়া হয়েছে, এই স্ট্যাটাস গুলি তা আর ফায়ার ব্লকটা সে চালাইতো। আর 2023 সালেও যখন সাইবার কোর্টে শেখ হাসিনা কটূক্তি মামলা বিচার শুরু হয়, তখন আমি বলি জজের সামনে যে হ্যাঁ, আমি শেখ হাসিনার বিরুদ্ধে লিখছি এবং ফায়ার ব্লকের লেখাগুলো আমার। আমার ফায়ার ব্লগটা আমি আবার চালু করেছি, আপনাদের দেখার অনুরোধ রইল, fireblog.com। আর অনেকে আমার পাশে দাঁড়াতে চান, আমাকে কেউ যদি আর্থিকভাবে সহযোগিতা করতে চান, কারণ আমার পক্ষে ভারী কাজ করা সম্ভব না। আমার শরীর যে অবস্থা, আমি ব্যালেন্স রাখতে পারতেছি না বর্তমানে। এই পায়ে ব্যথা পাওয়ার পরে লাঠি নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, মানে যদি বিশ্বন হাঁটতে চাই। তো এখানে স্ক্রিনে আমার ব্যক্তিগত নাম্বারগুলো দেওয়া থাকবে, বিকাশ, নগদ, রকেট, এমকেশ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ফেসিবাদের বিরুদ্ধে আপনারা আমাকে একা ছেড়ে যাবেন না। আর ইসলামী রাজনৈতিক দলগুলো কখনো আমার পাশে থাকে নাই আর থাকবেও না। আর তারা এই ব্যাপারগুলো ঠিক বুঝেও না যে অনলাইনে ফেসবুকে আমি যে সংগ্রাম করেছি অভিজিৎ রায়ের মুক্তনা ব্লগের বিরুদ্ধে, এই জিনিসগুলো আসলে ওনারা তেমন একটা বুঝবো না, এই ব্লগ ফেসবুক এই টেকনিক্যাল ব্যাপারগুলি। তো এখানে আসলে সাধারণ মুসলিমই ভরসা। আমাকে প্রবাসী ভাইয়েরা বেশি সাহায্য করছিল। আমি 2013 সালে যখন ফায়ার ব্লগটা প্রতিষ্ঠা করি, তখন প্রবাসী ভাইরা আমাকে আর্থিকভাবে সাহায্য করছিল ফায়ার ব্লগটা প্রতিষ্ঠা করতে। ব্লগ চালাতে একটা খরচ আছে, আপনারা জানেন। তো সব মিলে আসলে চরম ভাবে অবস্থা খারাপ, শারীরিক ভাবে খুবই অবস্থা খারাপ, পায়ের অবস্থা খুবই খারাপ, হাঁটতে পারি না। তারপর মামলা মোকদ্দমার টেনশনে থাকি, হাইকোর্টে অবশ্যই মামলা খালাস করতে হবে। তারপর আমি জেলে থাকা সময় আমার প্রচুর লেখা চুরি হয়, ফায়ার ব্লগে লেখাগুলি চুরি করে অনেকে নিজের নামে ছাপিয়ে দেয়। সব দিক দিয়ে একটা প্রতিকূল পরিবেশে আমি আছি আর কি। আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন, ফেসিবাদের বিরুদ্ধে আপনারা আমাকে একা ছেড়ে যাবেন না। আর আমার বিকাশ, নগদ, রকেট, এমকেশ নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে যে কেউ ভিডিওগুলো আমাকে দেখতে পারেন নিশ্চিত হবার জন্য। আমি বর্তমানে আমার বাসায় আছি, বিবারিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরে, ওখানে আছি আপাতত। দোয়া করবেন যেন আমার পাটা সুস্থ হয়, আমি হাঁটাচলা করতে পারি। আর আমি নাস্তিক করে দিয়ে আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলোর জন্য আমি একত্র করতে পারি, আরো যেন বই আপনাদেরকে উপহার দিতে পারি। আশা রাখি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।